মেডিকেলের ভিতরে, তারপর লাশের আত্মীয় স্বজনের সাথে ভাড়া মিটিয়ে দাঁড়িয়ে থাকলো লাশের অপেক্ষাতে। মেডিকেল থেকে ছাড়পত্র দিয়ে গাড়িতে লাশ তুলতে তুলতে রাত বেজে গেল 10টা। ড্রাইভার বলে লাশের সাথে কেউ যাবে না। উত্তরে লাশের আত্মীয় বলে লাশের সাথে কেউ যাবে না। আসলে তারা দূর সম্পর্কের আত্মীয় ছিল। ড্রাইভারের এত সাত পাঁচ না ভেবে লাশের বাড়ির নাম্বার নিয়ে গাড়িতে উঠে বসলো হেল্পারকে নিয়ে। কোনো সমস্যা ছাড়া বঙ্গবন্ধু সেতু পার করে যখন তারা সিরাজগঞ্জ বনপাড়া রাস্তাতে প্রবেশ করলো, তখন থেকে সমস্যা শুরু। ড্রাইভার এগুলো আমলে নেন না, কারণ লাশের গাড়িতে হরহামেশা এমন হয়ে থাকে। রাস্তা প্রায় গাড়ি শূন্য, দু একটা ট্রাক আর নাইট কোচগুলো ছাড়া তেমন কোনো গাড়ি নেই। হঠাৎ ড্রাইভারের মনে হলো গাড়ি খুব ভারী হয়ে গেছে। গাড়ি 20 থেকে 90 কিলোমিটার স্পিডে চলছে, কিন্তু মনে হচ্ছে যে 20 থেকে 30 গতিতে যাচ্ছে। হঠাৎ ড্রাইভার তার লুকিং গ্লাসের দিকে তাকালে দেখতে পারেন বড় একটা শূকর, সামনের দুটো দাঁত অনেক বড় আর চোখ দুটো রক্ত লাল। এই শূকরটার মুখ দিয়ে লালা পড়ছে। এটা সবচেয়ে আশ্চর্য ব্যাপার। শূকরটি গাড়ির সাথে সাথে দৌড়াচ্ছে এবং এক সময় শূকরটি গাড়িটা ক্রস করে সামনে গেল এবং 1 সেকেন্ডের মধ্যে মিলিয়ে গেল। ড্রাইভার এগুলোকে চোখের ভুল মনে করতে পারছিল না, কারণ সবটা তার সামনাসামনি হচ্ছিল। তিনি হেল্পারকে ডাকলেন। হেল্পার ততক্ষণ গভীর ঘুমে মগ্ন। হেল্পার উঠল আর ড্রাইভারের চাওয়াতে একটা পান বানিয়ে দিল ড্রাইভারকে। এখন গাড়ির গতি মোটামুটি স্বাভাবিক হয়েছে, পুরোটা না। হঠাৎ গাড়ি গোগো শব্দ করছে এবং শব্দটা এতটা তীব্র ছিল যে কান ফেটে যাবার অবস্থা। ড্রাইভার একটা সাইড করে গাড়িটা দাঁড় করালেন। হেল্পার নেমে মোটামুটি সব চেক করলেন, সব ঠিক ছিল। কিন্তু হেল্পার খেয়াল করলেন যে গাড়ি থেকে রক্ত টপ টপ করে রাস্তাতে পড়ছে। হেল্পার চাবি দিয়ে পিছন ডোর খুলে দেখলো, কিন্তু লাশের বক্স থেকে কোনো রক্ত পড়ছে না। তাহলে ঘটনাটা কি? হেল্পার সামনে চলে আসলো এবং ড্রাইভারকে বলে, ও কিছু না, তুই এখন আর ঘুমাস নে। ড্রাইভার গাড়ি চালু শুরু করলো। সমস্যা ছাড়া গাড়ি চলতে আরম্ভ করলো এবং এখন আর কোনো গোগো শব্দ নেই। মিনিট 10 পর হেল্পার বলে উঠল, ওস্তাদ, লাশ তো গাড়িতে নাই, পিছনের দরজা খোলা। ড্রাইভার সাথে সাথে গাড়ি ব্রেক করে কেবিনের ভিতরে তাকাতে দেখে লাশের বক্স নাই। সাথে সাথে ড্রাইভার এবং হেল্পার নেমে পড়ল। পিছনের ডোরটা খোলা, কিন্তু ডোর খোলার কোনো সম্ভাবনা নেই। তার থেকে বড় কথা, লাশ যদি পড়ে যেত তাহলে তো শব্দ হতো। দুজন এবার লাশ খুঁজতে থাকে। আপনারা সবাই জানেন সিরাজগঞ্জ বনপাড়া হাইওয়েতে রাস্তার দুপাশে চলন বিল। তো তারা কি করে? দুজনের একজন রাস্তার এপাশে আর অন্যজন রাস্তার অন্য পাশে নেমে পড়ল। তখন জমি শুকনো ছিল। দুজন ঘাবড়ে গেছিল, যেহেতু লাশের ব্যাপার, ঠিকঠাক না পৌঁছে দিতে পারলে বড় বিপদ হবে। দুজন মিনিমাম 20 মিনিটের মতো এদিকে ওদিকে খোঁজাখুঁজি শুরু করে। হেল্পার আগে আসছিল গাড়ির কাছে। এসে যে দৃশ্য দেখে তা দেখে ভয়ে ওস্তাদ বলে চিল্লাতে থাকে। ড্রাইভার এসে বলে, কি রে, কি হয়েছে? লাশ পাইছিস? হেল্পার হন্তদন্ত হয়ে বলে, ওস্তাদ, লাশ গাড়িতেই আছে। ড্রাইভার এসে দেখে একই অবস্থা। এ কি করে সম্ভব? দুজনের তো চোখের ভুল হতে পারে না। তারা খেয়াল করে বক্সের উপরের ঢাকনাটা খোলা, যদিও তা পেরেক দিয়ে আটকানো ছিল। তারা বক্সের ভিতরে লাইট মারল, না, লাশ তো ঠিক আছে। গাড়িতে থাকা হাতুড়ি দিয়ে আবার পেরেক মেরে গাড়ির ভিতরে দোয়া দরুদের অডিও চালু করে তারা আল্লাহর নাম নিতে নিতে চলতে থাকে। হেল্পার প্রচণ্ড ভয় পাচ্ছিল আর বারবার পিছনে তাকাচ্ছিল। একবার বলে, ওস্তাদ, লাশ বসে আছে। একবার বলে, ওস্তাদ, লাশ নিচে পড়ে আছে। আবার বলে, ওস্তাদ, বক্সটি নাই। কিন্তু ড্রাইভার বুঝতে পারে এগুলো সবই মায়াজাল। ভয় পেলে চলবে না আর। যাই হোক, লাশ তার বাড়িতে পৌঁছে দিতেই হবে। তাই ড্রাইভার হেল্পারকে পিছনে তাকাতে মানা করে দেন আর একটা কাপড় দেন, যাতে পিছনে দেখার গ্লাসটা ঢেকে দিতে পারে। এভাবে তারা 4টার দিকে বাবুপাড়ার রাস্তাতে প্রবেশ করলেন। তখন ফোন বের করে লাশের বাড়ির ফোন নাম্বারে ফোন করলেন, কিন্তু ফোন কেটে কেটে যাচ্ছিল। তারা তো আর বাড়ি চেনে না। একটু খেয়াল করলে দেখেন একটু দূরে একটা গাছের নিচে একজন লোক দাঁড়ানো, একটা লাল লাইটের নিচে। ড্রাইভার ভাবছেন হয়তো নামাজে যাবেন, যেহেতু ভোর হয়ে যাচ্ছে। তো ড্রাইভার গাড়ি নিয়ে ওনার কাছে গেলেন, গাড়ি থামিয়ে সালাম দিলেন। লোকটাও সালাম নিলেন। ড্রাইভার দেখলেন লোকটার বয়স আনুমানিক 60 থেকে 65 বছরের, মুখে কাঁচা পাকা দাঁড়িয়ে আছে। লোকটি সালামের উত্তর নিলেন। ড্রাইভার লাশের ঠিকানা বললে লোকটি বললেন, এখান থেকে 20 মিনিট সোজা গাড়ি চালালে একটা ওয়ার্কশপ পাবেন। সেই ওয়ার্কশপের পিছনের বাড়িটাই হলো লাশের বাড়ি। লোকটি ড্রাইভারকে আরও বলেন, বাবা, যাই হোক,
গাড়ি থামাবা না। লোকটি এসব কথা বলার সময় লোকটির চোখ দিয়ে পানি বের হচ্ছিল। ড্রাইভার কিছু না বলে আবার গাড়ি চালাতে লাগলেন। মনে করেছিল হয়তো পরিচিত ছিল লাশের। একটু গিয়ে যখন পিছনে তাকালেন, ড্রাইভার দেখলো লোকটি আর নেই। এত অল্প সময় কই যাবে? ড্রাইভার বুঝলেন এসব কিছু অস্বাভাবিক ব্যাপার। এবার তারা যে পথ ধরলেন, এ পথের দুদিকে বড় বড় গাছ আর মাটির রাস্তা। ড্রাইভার দেখলো একটু সাইডে দুজন ইয়াং বয়সের লোক মারামারি করছে, কিন্তু কোনো কথা বলছে না। ড্রাইভার বারবার নিজের মনকে বুঝালো এগুলো সব মায়াজাল, গাড়ি থামানো যাবে না। আবার একটু পর দেখে গাছ থেকে ডাল ভেঙে পড়ছে, কিন্তু গাড়িতে পড়ছে না। এমন নানা অদ্ভুত কাজ হচ্ছে তাদের সামনে। এই অদ্ভুত কাজকর্ম দেখে হেল্পার তো ভয়ে জমে গিয়েছে। এমন এক সময় ফজরের আজান দিয়ে দিলে তখন সব স্বাভাবিক হয়ে যায়। একটু পর তারা লাশ নিয়ে ঠিকানা মতো পৌঁছে গেল। লাশ গাড়ি থেকে নামানো হলো। ড্রাইভার আর হেল্পার চোখে মুখে পানি দিল। হেল্পার কি মনে করে লাশের কাছে গেল। লাশের মুখ দেখে হেল্পার আটকে উঠলো এক রকমের। ড্রাইভারকে এসে বলে, ওস্তাদ, এটি তো তার লাশ যাকে একটু আগে ওই বাড়ির ঠিকানা জিজ্ঞেস করে আসলাম। ড্রাইভার গিয়েও দেখে একই অবস্থা। ড্রাইভার নিজেও ভয় পেয়ে যায়। ড্রাইভার একজন মুরব্বী লোককে ডাকলেন, যিনি লাশের ভাই হন। ওনাকে রাস্তাতে ঘটা সব ঘটনা বললে উনি বলেন, আমার ভাই একজন কবিরাজ ছিলেন। উনি প্যারানর্মাল বিষয় নিয়ে কাজ করতেন। উনি যেদিন অসুস্থ হন সেদিনও একটা এক্সোসিজম করতে গিয়ে এমন অসুস্থ হয়ে যান। উনি জ্ঞান হারানোর আগে একটা কথা বলে যান যে সবাই একটু সাবধানে থাকে যেন। ওই দিন রাতে ভাইকে ঢাকাতে পাঠানো হয়। অ্যাম্বুলেন্স যাওয়ার সময় নানা অলৌকিক ঘটনা ঘটছিল আর বাড়িতে চলছিল তাণ্ডব। স্বপ্নে আমি দেখি একটা আলখাল্লা পরা লোক আমাকে বলছে, তোর ভাইকে তোরা আর পাবি না। হাসপাতালে নেওয়ার 10 দিন পর ভাই মারা গেল। তাছাড়াও লাশ গোসল না করিয়ে গাড়িতে তোলা হয়েছিল, যার জন্য এমন সমস্যা হয়েছে। ড্রাইভার ভাড়ার টাকা নিয়ে চলে আসে। ওখান থেকে আসার পর ড্রাইভার আর হেল্পার টানা জ্বরে ভোগেন, তারপর সুস্থ হয়ে যান। কিন্তু ড্রাইভার একটা স্বপ্ন দেখে নিয়মিত। তার স্বপ্নটা হলো যে একটা আলখাল্লা পরা লম্বা মানুষ কবর থেকে ওই যে পৌঁছে দেওয়া লাশটিকে তুলছে আর ক্রমান্বয়ে আছাড় দিচ্ছে। এমন অনেকবার করার পর আবার লাশটি কবরে রেখে মাটি দিয়ে দিচ্ছে। এমন রোজ যখন দেখছিল তখন ওই লাশের বাড়ি ফোন দিয়ে বললে লাশের বাড়ির লোক একজন হুজুরের সাথে কথা বলেন। হুজুর বলেন উনি যেহেতু ব্ল্যাক ম্যাজিক করত তাই হয়তো এমন সমস্যা হচ্ছে। হয়তো কোনো পিশাচ তার সাথে এমন করছে, যাকে আগে উনি কিছু না কিছু ভাবে বিরক্ত করেছিলেন। হুজুরের পরামর্শে বাড়িতে একটা মিলাদ দেন। এরপর আর এমন স্বপ্ন ড্রাইভার দেখেনি। এই ছিল ঘটনা। এখন আমরা চলে যাব আপনার ভাইয়ের কাছে। আপনার ভাই আজকে অনেক অন্য দিনের চাইতে অনেক বেশি টায়ার্ড। আজকে যে ঘটনাটা, আমার মনে হয় যে প্রথম ঘটনাটা আমরা শুনি, আমরা তারপরে তো দ্বিতীয় ঘটনায় যাব। প্রথম ঘটনাটা খুবই অদ্ভুত। আশা করব শুনছেন আপনারা সবাই, এবং চলুন শুরু করি। ভাই, আমি আজকে প্রথম যে ঘটনাটি বলবো সেটা আমাদের রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার আরকান্দি গ্রামের ঘটনা। তো যারা রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে আছেন তারা আরকান্দিতে একটা বিশাল শ্মশান আছে এবং অনেক পুরাতন একটা শ্মশান, যেটা আপনারা অনেকেই জানেন। বিশেষ করে রাজবাড়ী জেলার অনেকেই জানেন যে রাজবাড়ির সবচেয়ে পুরাতন শ্মশানটা হচ্ছে আরকান্দি শ্মশান, এবং অনেক হন্টেড ঘটনা সেখানে আছে। তো আমি ওই ধরনের হন্টেড ঘটনাগুলোতে যাব না, আমি একটু ব্যতিক্রম একটা ঘটনা দিয়ে আজকে ইনশাল্লাহ শুরু করব। তো ঘটনাটি রাসেল ভাই, এই ঘটনাটি আমাকে যেভাবে বলেছে গ্রামের একজন প্রবীণ মুরব্বী, যার কাছ থেকে আমি ঘটনাটি কালেক্ট করেছিলাম, তো উনি বলেছে ঘটনাটি ওনার ঠিক মনে নাই, তবে 1963 থেকে 66 এই সময়ের মধ্যে হবে আর কি। আচ্ছা। তো ওই সময়ে ওই আরকান্দি গ্রামে একজন বাহির থেকে কামাল নামে একজন ব্যক্তি, উনি পেশায় ব্ল্যাক ম্যাজিক করতেন, বা যে কবিরাজ আমরা যাকে বলি আর কি। গ্রামের অনেকের বিভিন্ন সমস্যাগুলো থাকে, বিশেষ করে যে প্যারানর্মাল বিষয়গুলো উনি জিনে ধরা থেকে শুরু করে নিয়ে অনেক বিষয়গুলো উনি সলভ করতেন, এবং দেখতেন যে হ্যাঁ একটা কাজ হতো বেশ, আশেপাশের অনেক এলাকায় ওনার একটা সুখ্যাতি ছড়িয়ে পড়েছিল যে হ্যাঁ ওই কামাল কবিরাজের কাছে গেলে অনেক কাজ হয়। তো ওনার বেশ ভক্তও হয়ে যায়। তো এর মধ্যে হঠাৎ গ্রামে একটা সমস্যার সৃষ্টি হলো। সেটা হচ্ছে যে দেখা যেত যে ছোট কিছু বাচ্চা, ধরেন যে 5 থেকে 7 বছর বা 3 থেকে 7 বছর এরকম বাচ্চাদের মাঝে মাঝে লাশ পাওয়া যেত, এবং সেই লাশের সেটা কোথায় পাওয়া যেত? এটা বিশেষ করে শ্মশানের আশেপাশে বা জঙ্গলে এরকম জায়গাগুলোতে পাওয়া যেত। তো বাড়িতেই তারা থাকতো,
কিভাবে যে বের হতো বা কিভাবে বের হয়ে যেত, এরা বাড়িতে বাবা মা কেউ কিছু বলতে পারতো না আর কি। ঘটনাটা রাতেই ঘটতো আর কি। আচ্ছা। তো লাশগুলো যখন পাওয়া যেত তখন দেখা যেত ওই লাশের মানে বুকটা ফাড়া এবং ভিতর থেকে হৃৎপিণ্ডটা নাই, হৃৎপিণ্ড নাই, সবকিছু ঠিক আছে, কিন্তু হৃৎপিণ্ডটা নেই। তো প্রথম দিকে গ্রামবাসী যখন এই ধরনের ঘটনা একবার, দুইবার, তিনবার এরকম ঘটতে থাকে, তখন তারা মনে করেছে যে গ্রামে মনে হয় কোনো হিংস্র জন্তু জানোয়ার আবির্ভাব ঘটেছে। আর ওই সময়ে তো রাজবাড়ী কিন্তু এখনো জেলা শহর হলেও এটা তো বৃহত্তর ফরিদপুরের অংশ ছিল, পরবর্তীতে ৮০ দশকে গিয়ে সেটা জেলা হয়। এখনো কিন্তু এটা আমরা মোটামুটি একটু নিরিবিলি শান্ত জেলা, মফস্বল জেলা আমরা বলতে পারি আর কি ওটাকে। আর বালিয়াকান্দিটা তখন তো আরো অনেক প্রত্যন্ত অঞ্চলে ছিল। রাস্তাঘাট এখন যদি উন্নত হয়েছে, কিন্তু তখন কিন্তু মানে আজ থেকে ৩-৪ বছর আগেও রাস্তাঘাটের অবস্থা বালিয়াকান্দি থেকে রাজবাড়ী যাওয়ার পথটা এত ভালো ছিল না। আর এখনো ওই অঞ্চলে অনেক মানে। ডিয়ার লিসেনার, আজকের এই ইমেইল এপিসোডগুলো অনেক ভয়ঙ্কর হতে যাচ্ছে। আপনারা এই ঘটনাটির পর কয়েকটি ইমেইল শুনবেন। আমি বলবো যে আরজি রাসেল ভাইয়ার লাস্টের যে ভয়ঙ্কর ঘটনাগুলো, এগুলো আপনারা কোনো প্রকার স্কিপ করবেন না। সবাই ধৈর্য সহকারে সকল ঘটনাগুলো শুনবেন। অবশ্যই এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলের মাধ্যমে প্রতিদিন নতুন নতুন ঘটনা দেওয়া হয়। চলুন চলে যাই ঘটনাতে। জঙ্গলের দেখা পাওয়া যায়, আর ওই সময় তো আরো অনেক জঙ্গল ছিল। তো স্থানীয় লোকজন মনে করেছিল হয়তোবা কোনো হিংস্র জন্তু জানোয়ারের আবির্ভাব ঘটেছে, যারা এই বাচ্চাদেরকে এরকম অবস্থা করছে। তো গ্রামের লোকজন একসাথে মিটিং করে তারা চিন্তা করে তারা পালাক্রমে পাহারা দেবে এবং খুঁজে বের করবে রাতের বেলা এটা কি, বা দিনের বেলাও তারা খুঁজবে যে এই হিংস্র জন্তুটা কি। যেমন হঠাৎ করে আসে বা আমরা কিছুই টের পাই না, বাচ্চাদেরকে এভাবেই করে। শুধু বাচ্চাদেরকেই কেন করছে, অনেক বড়দেরকেও তো করতে পারে, শুধু বাচ্চারাই কেন টার্গেট হচ্ছে এটা। তো এটাও তারা চিন্তা করেছে। এখন তারা অনেক খোঁজাখুঁজি করে রাতের বেলা পাহারা বসায়, কিন্তু ওই টাইপের কোনো জন্তু দেখা আর পায় না। তো তখন তারা ওই কামাল কবিরাজের কাছে শরণাপন্ন হলো। তো কামাল কবিরাজ তাদেরকে বললেন যে হ্যাঁ, গ্রামে একটা পিশাচের আবির্ভাব ঘটেছে, সেই এই কাজগুলো করছে। তো তোমাদেরকে বেশি করে এখানে কিছু রিচুয়াল করতে হবে, এরকম বাড়ি বন্ধ করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। উনি অনেক ধরনের কিছু ফর্মালিটিস গ্রামবাসীদেরকে বললেন এবং তারাও সরল বিশ্বাসে এটা করা শুরু করলো। তো মাঝে অল্প কিছুদিন গ্যাপ হওয়ার পর আবার এই ধরনের ঘটনা শুরু হয়েছে। প্রথম মাঝে একটু গ্যাপ হওয়ার পর গ্রামবাসী মনে করেছিল হয়তো বা রিচুয়াল করার পরে, বাড়ি বন্ধ করার পরে জিনিসটা থেমে গেছে। তারপর যখন হঠাৎ করে আবার শুরু হলো, তখন আবার কামাল কবিরাজের কাছে আসলো। তখন বললো না, এটা আবার আসছে, এখন আমাদেরকে আবার এটা করতে হবে, এটা করতে হবে, এরকম অনেক বিষয়গুলো তার মানে থিম অনুযায়ী যা যা করতে হবে সেটা গ্রামবাসীদেরকে বললেন। তো একদিন মানে রাতের বেলা মানে বাবা মা টের পেয়েছে যে তার সন্তানকে কিছু একটা নিয়ে গেল। এবং অদ্ভুত ব্যাপার রাসেল ভাই, এই যে যতগুলো বাবা মার সন্তান নিয়ে গেছে, বাড়ির কেউ ঘুণাক্ষরও টের পায় নাই যে কিসে নিয়ে গেল। কোনো চিহ্ন নাই বাড়িতে, কোনো জীবজন্তুর পায়ের ছাপ নাই, কিছুই নেই। অদ্ভুত ব্যাপার। তো এই জন্য সবার মনে একটা বিশ্বাসটা দৃঢ় ছিল যে এটা হয়তো বা কোনো প্যারানর্মাল বা অশরীরী কোনো কিছুই ঘটনাটা ঘটাচ্ছে। তো ওই দিন কিভাবে যেন বাবা মা টের পেয়ে গিয়েছিল যে মনে হয় কোনো একটা শব্দ হলো, তারপর শব্দ হওয়ার পরে দেখে তার সন্তান ঘরে নেই। তখন তারা চিৎকার চেঁচামেচি শুরু করে যে আমার সন্তানকে নিয়ে গেছে, মানে এরকম চিৎকার চেঁচামেচি করলে গ্রামবাসী সব মশাল টশাল নিয়ে আসে। তো সব খুঁজতে খুঁজতে যখন ওই আরকান্দি শ্মশানের কাছে চলে আসছে, তখন রাসেল ভাই গ্রামবাসীর কাছে ঘটনাটা পরিষ্কার হয়েছে আসলে ঘটনাটা কি। তখন দেখে ওই যে কামাল কবিরাজ, সে ওই ছোট্ট শিশু বাচ্চাটার মানে বুক ফেরে ভিতর থেকে মানে হৃৎপিণ্ডটা খাচ্ছে। একদম গ্রামবাসীর কাছে হাতে নাতে সে ধরা পড়ে যায়। ধরা পড়ার পরে মানে গ্রামবাসী তো তাকে বেধড়ক পিটুনি দেয় এবং বুঝতে পারে যে এতগুলো মার্ডারের সাথে সেই জড়িত। সকালবেলা পুলিশে খবর দেওয়া হয়, রাজবাড়ী থানা থেকে পুলিশ আসে। পুলিশ আসার পরে তাকে গ্রেফতার করা হয়। তখন কিন্তু রাসেল ভাই আমাদের রাজবাড়ীতে এখন যেমন যে জজ কোর্টটা আছে, আগে কিন্তু এখানে জজ কোর্ট ছিল না। রাজবাড়ির সব বিচার কার্য ফরিদপুরে হতো, ওই সময় সবকিছু ফরিদপুরে ছিল। তো তখন ফরিদপুরে তাকে নিয়ে যাওয়া হয়, ফরিদপুরে কোর্টে, এবং সে মানে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় যে হ্যাঁ সেই অপরাধ করেছে, এই অপরাধগুলো করেছে। যখন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর
তার অল্প কিছুদিন শুধু মানে শুনানি হয়েছে, কারণ সবাই তো আসলে তার কোনো আত্মীয় স্বজন ওখানে ছিল না তাকে ডিফেন্ড করার মতো বা তাকে রক্ষা করার মতো। সে যেহেতু স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে, তার বাঁচারও আসলে কোনো উপায় ছিল না। রাইট। আর গ্রামবাসী হাতে নাতে ধরেছে, তারা সবাই সাক্ষ্য দিয়েছে যে তারা এই হালতে পেয়েছে, এবং সেও নিজেও বলেছে সব মার্ডার তার হাতেই হয়েছে। তো যাই হোক, অল্প কিছুদিন শুনানি হওয়ার পরেই জজ সাহেব তার রায় দিয়ে দেন, রায় তার মৃত্যুদণ্ড দেওয়া হয়। আর যেহেতু একটা রায় হওয়ার পর কিছুদিনের সময় থাকে আপিল করার জন্য, হয়তো হাইকোর্টে আপিল করার সুযোগ থাকে, যেহেতু তার কেউ ছিল না এই জন্য তারও ওই সুযোগটা হয় নাই যে হাইকোর্টে গিয়ে আপিল করবে বা এই টাইপের কিছু। সেও বুঝতে পেরেছিল যে করে কোনো লাভ হবে না, এই জন্য সেও আর কোনো আপিলের কোনো কিছুতে যায় নাই। তো তাকে ফরিদপুর কারাগারেই রাখা হয়। তো এখানে একটা বিষয় বলে নিয়ে হলো রাসেল ভাই, ফরিদপুর কারাগারটা কিন্তু সেই ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত, মানে অনেক অনেক আগে। এখন যারা ফরিদপুর জেলটা দেখবেন তা দেখবেন যে চারদিকে দেয়ালগুলো অনেক মনে হয় যে একদম মানে ব্রিটিশ পিরিয়ডে ফিরে যাওয়ার মতো অবস্থা। ওখানে গেলে এরকম মনে হবে ফরিদপুরে যে পুরাতন যে দেয়াল মানে কারাগারটা আছে, ওই সময় পুরাতন কারাগারে তাকে রাখা হয়েছিল। তো যেহেতু তাকে মৃত্যুদণ্ডের হওয়ার পরে তাকে কন্ডেম সেলে নিয়ে যাওয়া হয়, সেখানে অল্প কিছু আসামি ছিল যারা যাবজ্জীবন কারাদণ্ড এবং মৃত্যুদণ্ড প্রাপ্ত কিছু আসামি ছিল। তো ওখানে নিয়ে যাওয়ার পর রাসেল ভাই ওই জেলখানা থেকে যে খাবারটা তাকে দেয়া হতো, ওটা আসলে উনি মানে খেতেন কি খেতেন না কেউ কিছু বলতে পারে না। কারণ ওনাকে যখন খাবার দেয়া হতো উনি কোনো মানুষ ওনাকে কোনো কিছু খাওয়া দেখেনি, এবং যখন পরবর্তী খাবারের সময় হতো তখন দেখা যেত আগের যে খাবারটা সেটা ওরকমই আছে। এরকম কিন্তু অনেকদিন চলে যায়। আসলে উনি কি খান না খান এটাও জেল কর্তৃপক্ষ কিছু বুঝতে পারছিল না। দিনে দিনে উনি আবার অসুস্থ হয়ে পড়ছিলেন, কামাল কবিরাজ। তো উনাকে যে সেলে রাখা হয়, ওই সেলের যে অল্প কিছু আসামিরা ছিল তার পাশের যে সেলগুলোতে, তারা রাতের বেলায় কিছু অদ্ভুত অদ্ভুত ঘটনা মানে অবলোকন করত এবং ফিল করত। তার ভিতরে কিছু বিষয় আমি বলি রাসেল ভাই। সেখানে ওই সময় আসলে এই ঘটনাটা আমরা জানতে পেরেছিলাম ওই সময়ে রাজবাড়ী জেলার একজন জেল পুলিশ মানে সদ্য জয়েন করেছে আর কি। তো উনি যদি এখন মারা গেছেন, তো উনি যখন পরবর্তীতে ওই কামাল কবিরাজের ঘটনা যখন উনি সবাইকে বলেন, ওই উনার বলার মাধ্যম দিয়ে ওই জেলের ভিতরকার ঘটনাগুলো মানে বাইরের লোকজন জানতে পারে। তার আগে কিন্তু আমরা এগুলা কিছুই জানতাম না। সেই বিষয়গুলো এখন বলবো। তো ওখানে লোক মানে ওখানে যে কন্ডেম সেলে যারা ছিল বা ওই আশেপাশে কয়েকটা সেলে যারা ছিল, তখন তারা রাতের বেলা দেখতো যে একদম একটা কালো ছায়া মূর্তি, এবং সেই কালো মূর্তিটা যে ছায়া, যেমন আমরা যেরকম আমাদের ছায়া দেখি বিষয়টা এরকম ছায়া না, এই ছায়াটা হলো ওই যে ঘন ধোয়া যদি একত্রিত হয়ে মানে ঘনীভূত হয়ে মানে মেঘের মতো, কালো মেঘের মতো একটা মানে মানুষের শেপ ধারণ করে, ঠিক ওই রকম একটা শেপ ওই জেলখানার ভিতর দিয়ে করিডোর দিয়ে হেঁটে বেড়াতো। এই দৃশ্য দেখে তো সবাই দেখতো, এটা দেখার পরে চিৎকার চেঁচামেচি করতো। যখন জেল পুলিশরা আসতো, আসার পরে কি হয়েছে বলে যে এরকম এরকম দেখেছি। এখন তারপরে ওনারা কিছু দেখতো না, তো ধমক দিয়ে চুপ করাই দিত যে তোমাদের ইচ্ছা করে এরকম রাতের বেলা আমাদের দুষ্টামি করতেছো আমাদেরকে বিরক্ত করার জন্য। তো একবার কি হয়ে রাসেল ভাই, ওই ওখানে সবাই আগুন আগুন বলে চিৎকার করে ওঠে কিসের মধ্যে মানে জেলখানার মধ্যে। তো জেল পুলিশ আসে, বলে কি হয়েছে বলে যে ওইখানে যেই কামাল নামে একজন আছে তার সেলের মধ্যে আগুন জ্বলছে। ওরা কাছে গিয়ে দেখে কামাল মানে খুব দিব্যি ঘুমাচ্ছে, কোনো আগুনের লেশ মাত্র নাই। এটা দেখে ওই আসামিদের প্রতি আরো বিরক্ত হয় জেল পুলিশরা। এরপর আর একদিন এই মানে বলতে থাকে পানি পানি বলে চিৎকার করতে থাকে ওই আসামিরা ওইটুকুর ইসের মধ্যে। তারপর যখন পুলিশরা আসে বলে কিসের পানি, বা মনে হচ্ছিল যে আমরা তো পানিতে ডুবে যাচ্ছি, নিচ থেকে কোথা থেকে যেন পানি ঢুকতেছে পুরা ওই সেলের মধ্যে। তখন আসলে কোনো পানির কোনো কিছুই ছিল না। তো এরপরে জেলার এসে বলে যে তোমরা যদি এরপরে এই ধরনের কোনো বিরক্ত করো, মানে বিশ্বাসই করেন তারা, মনে করছে তোমাদেরকে কিন্তু খুব কঠিন শাস্তি দেয়া হবে। এই ধরনের আর কোনো বিষয় বলা যাবে না, এই ধরনের উদ্ভট কোনো বিষয় বলা যাবে না। তো যাই হোক, ওনাদের কথা কেউ বিশ্বাস করে না। এদিকে কিন্তু দিনে দিনে কামালের ফাঁসির সময়টা ঘনিয়ে আসছে। তো কামালের ফাঁসির যখন 3 থেকে 4 দিন বাকি, তখন তো তার ফাঁসির যে মঞ্চটা ওটা রেডি করা হবে। তো ওখানে ফাঁসির মঞ্চ রেডি করার জন্য আমরা জানি যে আগে থেকে দড়িগুলো আনা হয়। তারপরে ফাঁসির যে মঞ্চ যেখানে মানে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, মানে জল্লাদ মানে একটা সুইচ টিপার সাথে সাথে বা একটা দণ্ড টান দেওয়ার সাথে সাথে পায়ের নিচ থেকে পাটাতন সরে দেয়, একটা গর্তের মধ্যে ছুটতে আর কি বডিটা পড়ে যায়। ওখানে কিছুক্ষণ থাকার পরে মৃত্যুদণ্ড মানে মৃত্যু নিশ্চিত হওয়ার পর তারপরে ওখান থেকে বের করা হয় আর কি। তো একজন মৃত্যুদণ্ড মানে একজন যাবজ্জীবন প্রাপ্ত আসামিকে বলা হলো
যে তুমি এই দড়িটা রেডি করো, যখন সব ঠিকঠাক আছে না। কারণ এই কাজগুলো কিন্তু আসলে ভাই যে এই আসামিদেরকে দিয়েই সাধারণত করানো হয়, বিশেষ করে জল্লাদ সংক্রান্ত কাজগুলো। তো ওই আসামি দড়িগুলো ঠিকঠাক করতে গিয়ে মানে খুবই আচমকা মানে পা পিছলে ওই যে মানে ফাঁসি যেখানে আসামিকে প্রথমে দাঁড় করানো হয়, আসামি মানে যখনই ঝুলিয়ে দেওয়া হয় যে গর্তটার মধ্যে পড়ে যায়, সে হঠাৎ করে মানে পা পিছলে ওই গর্তের মধ্যে পড়ে যায় এবং মারাত্মক ইনজুর্ড হয়। হওয়ার পরে তাকে মানে হাত পা ভেঙে যায় এবং খুব স্পাইনাল কর্ডও ভেঙে যায় আর কি, খুবই মারাত্মক ভাবে আহত হয় সে। তখন সে যখন চলে গেল ওখান থেকে, তখন আর একজনকে বলা হলো তাহলে এবার তুমি রেডি করো, তুমি এটা রেডি করো। তো পা পিছলে পড়ে গেছে, তো আসলে সে প্রথমে ফাঁসি রেডি করেছে, পরপর হঠাৎ করে মানে কিভাবে যেন ও নিজেও বলতে পারে না যে ওই দড়ির একটা অংশ ওর নিজের গলার সাথে প্যাঁচ লেগে গেছে। প্যাঁচ লাগার পরে তো কিছুতেই সেটা ছুটাতে পারছে না এবং ওটা আস্তে আস্তে শুধু শক্ত হয়ে আসছে গলার সাথে। যখন দূর থেকে লোকজন এটা খেয়াল করেছে, প্রথমে মনে করছে এমনিতেই হয়তোবা, কিন্তু যখন দেখেছে যে ও হাত পা ছোড়াছুড়ি করছে, বিশেষ করে পা ছোড়াছুড়ি করছে, তখন লোকজন দৌড়ে সেখানে গেছে। যাওয়ার পরে ওই দড়ির ওই রশিটা তার গলা থেকে ছাড়ানো হয়। তখন আশেপাশে মানে একটা খবর ছড়িয়ে গেল পুরো ছেলে যে যেই ওর এই কামাল কবিরাজের ফাঁসির কাজটা রেডি করতে যাবে তারই ক্ষতি হবে। তো এখন আর কাউকে দিয়ে মানে তাকে ফাঁসি মানে কার্যকর করার জন্য কোন আসামিকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। যাকেই বলা হয় সে বলে আমি পারবো না, কারণ সবার কাছে ওই রোমারটা ছড়িয়ে গেছে, এই ঘটনার বিষয়টা ছড়িয়ে গেছে। তো যাই হোক, শেষ পর্যন্ত জেল পুলিশরাই মানে এটা রেডি করেন, কোন আসামির সহযোগিতা ছাড়াই তারা এটা রেডি করেন। তো ফাঁসির যখন আর মাত্র 3 দিন বাকি, তখন কামাল কবিরাজকে বলা হয় যে তোমার শেষ ইচ্ছা কি, তুমি কিছু খেতে চাও কিনা? তখন বলে আমার 2টা ইচ্ছা আছে। একটা ইচ্ছা হলো তার মৃত্যুর পরে তার লাশটা ওই শ্মশানে, যে ওই শ্মশানটাতেই যেন মানে করা হয়, কবর দেওয়া হয়, এটা তার একটা ইচ্ছা ছিল। আর দ্বিতীয় ইচ্ছা হলো তাকে একটা অল্প বয়স্ক একটা মানে বাচ্চা ছাগলের কলিজা খেতে দিতে হবে এবং সেটা কাঁচা হতে হবে। এই ধরনের উদ্ভট ইচ্ছা আসলে পরের ইচ্ছা তো, প্রথম ইচ্ছা তো ঠিক আছে কবর দেওয়ার বিষয়টা, কিন্তু পরের যে ইচ্ছাটা, সেই ইচ্ছাটা আসলে এটা তো আসলে জেল কোড অনুযায়ী হয় না, কারণ খাবারেরও তো একটা ধরন থাকে। তারপরেও যেহেতু মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির শেষ ইচ্ছা, সেই ইচ্ছা অনুযায়ী তাকে খাবারটি এনে দেওয়া হয়। আসলে ভাই যখন খাবারটি এনে দেওয়া হয় রাতের বেলা, তখন সে বলেছিল যে আজকে রাত্রে আমার ছেলের কাছে কেউ আসবেন না, আমি একটু যেহেতু আমার শেষ ইচ্ছা আপনারা পূরণ করছেন, এটাও করেন যে আমার ছেলের কাছে কেউ আসবেন না। তো আসলে ভাই ওনার ছেলের কাছে ওই দিন রাত্রে কেউ আসেনি, কিন্তু যখন সকালের দিকে ওনার ছেলের কাছে সবাই আসে, তখন দেখলো যে ওই যে কলিজাটা সে সম্পূর্ণই খেয়েছে, কাঁচাটাই খেয়েছে, এবং কামাল কবিরাজের ওখানে মানে মৃতদেহ পড়ে আছে, এবং মৃতদেহ দিতে দেন সে আগেই তিনি মারা গেছেন। তো কিন্তু তার চেহারায় এবং তার শরীরে মনে হচ্ছে যে না, এর মৃত্যুটা স্বাভাবিক না, মনে হচ্ছে কেউ তার গলা চিপে হত্যা করেছে। কিন্তু তার ছেলে কিন্তু কেউ ঢোকেও নাই, বেরও হয়নি। তো আর উনি যেহেতু একটু রহস্যজনক আচরণ করতো আগে ভাগে, কারোর সাথে ওইভাবে কথাও বলতেন না, কারোর সাথে মানে চলাফেরাও করতেন না, কারোর সামনে খাওয়া দাওয়া করতেন না, এবং তার মৃত্যুটা নিয়ে আসলে ওই রকম মাথা ব্যথার কারণ কারো ছিল না। তো যাই হোক, তার ইচ্ছা অনুযায়ী যেহেতু তাকে শ্মশান, যেহেতু তিনি আসলে এমনিতে মুসলিম ছিলেন, নাম যেহেতু মুসলিম নাম, কিন্তু সমস্যা হলো যে জেলখানা থেকে যখন তার লাশ নিয়ে ওই শ্মশানে দাফন করতে যাবে, তখন শ্মশানে যারা হিন্দু সম্প্রদায় ছিলেন বলে দেয় এ তো আসলে মুসলিম, তো এখানে তো তাকে কবর দেওয়া যাবে না, সেটা অন্য ব্যাপার। বাট কিন্তু যাই হোক, শেষ পর্যন্ত তাদেরকে কারণ কি সব ধর্মের লোকই তার কাছে অনেক ফ্যাসিলিটি পেয়েছিল, কারণ সে অনেক কাজ করে দিত, ভালো হোক খারাপ হোক অনেকেই সুবিধা পেয়েছিল। ওই মানবিক বিবেচনায় শেষ পর্যন্ত তার অন্যায়গুলোকে যেহেতু মারাই গেছে, শেষ পর্যন্ত তাকে মাটি দেওয়ার অনুমতি দেওয়া হয়, সবাই মিলেই সেটা অনুমতি করে তাকে। মৃত্যু অস্বাভাবিক ছিল, কিন্তু জেলখানা থেকে কোনো মতেই, কারণ তার যখন পোস্টমর্টেম করা হয়েছিল তখন বলে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে, মানে শ্বাসরোধ করে সেলের মধ্যে কিছু নাই, মানে এটাই সব অবাক বিষয়। তখন জেল পুলিশের জিজ্ঞাসাবাদ করা হয় যে তোমরা কিছু দেখেছো কিনা, না সবাই তো মানে কেউ কিছুই করে নাই, এবং তার পাশে যে ছেলে যারা ছিল কেউ সাক্ষ্য দেয় নাই, বলছে যে না তার ছেলে আমরা কাউকে ঢুকতেও দেখিনি, বেরোতেও দেখিনি। তো তাহলে কে গেল সেখানে, কে তাকে হত্যা করলো, এটাও একটা বিষয় ছিল। আচ্ছা, তাকে যখন আসল ভাই মানে কবর দিয়ে দেয়া হলো ওখানে,
কবর দেওয়ার কয়েকদিন পরে তার কবর থেকে মানে দেহটা কে যেন টেনে বের করে ফেলেছে। সবাই দেখেছে যে মনে হয় কুকুর বা বিড়াল বা কিছু একটা তার কবর থেকে দেহটা বের করে ফেলেছে। দেহটা বের করে ফেলার পরে কিন্তু তার দেহ সবই ঠিক ছিল, অন্য কোথাও কোনো আঘাত ছিল না রাসেল ভাই, কিন্তু তার শরীরে মাথা ছিল না। মনে হচ্ছে কে যেন, এবং মাথাটা মনে হচ্ছে কে যেন খুব সুন্দর করে কেটে নিয়ে গেছে, এরকম মনে হয়েছে সবাই যারা ওই সময় যারা দেখেছে। তো আমরা জানি যে এই যারা তান্ত্রিক যারা ব্ল্যাক ম্যাজিক করেন, অনেক সময় দেখা যায় তাদের মৃত্যুর পরে মানে তাদের মাথাটা অনেকে কিন্তু নিয়ে যান রাসেল ভাই। এটা কিন্তু বেশ বহুল প্রচলিত একটা কথা আর কি। তো হয়তো ওরকম করে কেউ হয়তোবা সেটা নিয়ে গেছে। কিন্তু মানে অদ্ভুত ব্যাপার রাসেল ভাই, এই কামাল কবিরাজকে মানে এখন তো হয়তো অনেকে চেনে না, কিন্তু অনেক মুরব্বী যারা এখন তো অনেকে জীবিত নাই ওই সময়ের, কিন্তু যারা দেখেছিল তার চেহারা মনে আছে। এখনো নাকি ওই শ্মশানের আশেপাশে ওই কামাল কবিরাজকে দেখা যায়। আচ্ছা, এটা মোটামুটি ওই এলাকায় একটা মানে খুব প্রচলিত একটা ঘটনা, অনেকেই জানেন এই বিষয়গুলো। তো এটাই ছিল রাসেল ভাই। যদিও রাসেল ভাই শ্মশানের ঘটনা আমি হয়তো পরে আসলে ওই শ্মশানেরই অনেক ঘটনা আমি বলবো, বাট এই ঘটনাটা আমার কাছে খুবই একটা অদ্ভুত লেগেছিল, এই জন্য আজকে একটা বিশেষ এপিসোডে আমি এই ঘটনাটা আপনি বললেন। থ্যাংক ইউ সো মাচ এটি আমাদের। ধন্যবাদ রাসেল ভাই আমাকে voot.com এ সুযোগ করে দেওয়ার জন্য। আমি সরাসরি আমার ঘটনায় চলে যাই। আজকে যে ঘটনাটা শেয়ার করব এটা ঘটে যাওয়ার একটি ঘটনা। তো রোগীকে নিতে আসে একটা অ্যাম্বুলেন্সের ঘটনা। এটা হচ্ছে সোহেল নামে একজনের ঘটনা। তিনি আমাকে পাঠিয়েছেন, যেভাবে পাঠিয়েছেন রাসেল ভাই আমি সেভাবেই বলার চেষ্টা করছি। রাত বলছেন যে তিনি তখন রাত 2:17 দিকে। তো শীতের কুয়াশায় পুরো রাস্তা একদম গিলে ফেলেছে, এরকম একটা অবস্থা। তো দূরের আলো যেন ভয়ে নিভে গেছে। রাজবাড়ি পুরনো হাইওয়ে, যেটা নিয়ে বহুদিন ধরে মানুষ ফিসফিস করে, কিন্তু কেউ খোলাখুলি কিছু বলে না। তো ড্রাইভার সোহেল অ্যাম্বুলেন্স চালাচ্ছিল ধীরে ধীরে। পিছনে একজন রোগী, মৃত না জীবিত বোঝা যাচ্ছিল না। তো অক্সিজেনের মেশিনের শব্দ, শুধু টিক 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 শব্দটা হচ্ছে। তো রাসেল ভাই হঠাৎ সামনের রাস্তার মাঝখানে কিছু একটা দাঁড়িয়ে থাকতে দেখা গেল। প্রথমে সোহেল ভাবলো এটা কুকুর, কিন্তু না, ওটা নড়ছে না। হেডলাইট একদম পুরো পড়তেই তার হাত একদম স্টিয়ারিং এ জমে গেল। ওটা প্রাণী না, মানুষ। ওটা প্রাণী না মানুষ বোঝা যাচ্ছিল না। পুরো শরীর কালো, আলো যেন গায়ে লাগছে না। মাথা নিচু, হাত দুটো অস্বাভাবিক লম্বা, প্রায় মাটিতে লেগে আছে। সোহেল ব্রেক চাপলো, চাকা চিৎকার করে থামলো। অ্যাম্বুলেন্স থেমে গেল ঠিক প্রাণীটার সামনে, কিন্তু এটা নড়ল না। পাশে বসা নার্স রিনা কাপা গলায় বলল, ভাই এটা কি? সোহেল উত্তর দিতে পারলো না, কারণ তখন প্রাণীটা ধীরে ধীরে মাথা তুলল। তার চোখ ছিল না, দুইটা গভীর কালো গর্ত। হঠাৎ অ্যাম্বুলেন্সের ভিতরের লাইট নিজে নিজে নিভে গেল। অক্সিজেন মেশিন বন্ধ, মনিটর বন্ধ, পুরো নীরবতা। তারপর পিছনের রোগী হঠাৎ বসে উঠল। সে মানুষটা এতক্ষণ অচেতন ছিল। সে ফিসফিস করে বলল, ও আবার এসেছে। নার্স চিৎকার করে উঠল, আপনি তো অচেতন ছিলেন। লোকটা ধীরে মাথা ঘুরিয়ে জানালার দিকে তাকালো। বাইরে তাকিয়ে থাকা কালো প্রাণীটা যখন অ্যাম্বুলেন্সের দিকে হাঁটতে শুরু করছে, কোনো শব্দ নেই, পায়ের আওয়াজ নেই, শুধু এগিয়ে আসছে 1 পা 2 পা 3 পা। হঠাৎ অ্যাম্বুলেন্সের দরজায় ঠক 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 শব্দ হলো। কেউ বাইরে থেকে আঘাত করছে, কিন্তু ক্যামেরা স্ক্রিনে কিছু দেখা যাচ্ছে না। রিনা কাঁদতে শুরু করলো। দরজা খুলছে না, দরজা নখ নিজে নিজে নড়ছে। সোহেল ইঞ্জিন স্টার্ট দিতে চেষ্টা করলো, কিন্তু চাবি ঘোরে না। ঠিক তখন উইন্ডশিল্ডে ধীরে ধীরে একটা হাতের ছাপ ফুটে উঠল। কালো পচা লম্বা আঙ্গুল, তারপর দ্বিতীয় হাত, তারপর পুরো মুখ কাছে লেগে গেল। মানুষটা মানুষের না, চামড়া নেই, দাঁতগুলো অস্বাভাবিক বড়,
আর সেই ফাঁকা চোখের গর্ত থেকে কালো তরলকে গড়িয়ে পড়ছে। হঠাৎ রেডিও নিজে নিজে চালু হলো, স্ট্যাটিক শব্দ, তারপর একটা কণ্ঠ, এই রাস্তা জীবিতদের জন্য নয়। অ্যাম্বুলেন্স হঠাৎ নিজে নিজে চলা শুরু করলো। কেউ স্টিয়ারিং ধরেনি। স্পিড 20, 40, 60, 80 এরকম। সামনে রাস্তা নেই, শুধু কুয়াশা। প্রাণীটা এখন গাড়ির ছাদের উপর ধাপ 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 করে পুরো গাড়ি কাঁপছে। রিনা চিৎকার করলো, ও আমাদের নিয়ে যাচ্ছে। হঠাৎ পিছনের রোগী হাসতে শুরু করলো, ধীরে, তারপর জোরে, তারপর ভয়ঙ্কর ভাবে। আজ নতুন মানুষ পেয়েছো? অ্যাম্বুলেন্স হঠাৎ থেমে গেল। চারপাশ কবরস্থান, যেখানে এই রাস্তা শেষ হওয়ার কথা না। সব লাইট আবার জ্বলে উঠলো। প্রাণীটা আর নেই, রুগী নেই, স্ট্রেচার খালি, শুধু দেয়ালের নখ দিয়ে আঁচড়ানো লেখা, পরের বার থামিও না। পরদিন সকালে পুলিশ অ্যাম্বুলেন্সটা খুঁজে পায়। ইঞ্জিন বন্ধ, দরজা খোলা, ভিতরে কেউ নেই, কিন্তু ড্যাশবোর্ড ক্যামেরায় শেষ ভিডিওতে দেখা যায় অ্যাম্বুলেন্সের সামনে দাঁড়িয়ে আছে সেই কালো প্রাণী, আর ক্যামেরার দিকে তাকিয়ে ধীরে মাথা ঘুরিয়ে বলছে, আর একটা আসছে। রাসেল ভাই, এটাই ছিল ঘটনা। ঠিক রাত 12:17। শীতের কুয়াশায় ঢেকে আছে পুরো মহাসড়ক। দূরে দূরে স্ট্রিট লাইট থাকলেও কুয়াশার কারণে আলো যেন ঘিরে ফেলছে অন্ধকার। অ্যাম্বুলেন্স ড্রাইভার রাশেদ প্রায় 12 বছর ধরে এই কাজ করছে। রাতের ডিউটি তার নতুন নয়, কিন্তু আগের রাতটা শুরু থেকেই অদ্ভুত লাগছিল। হাসপাতালের জরুরি বিভাগ থেকে তাকে বলা হয়েছিল একটি মৃতদেহ জেলা হাসপাতাল থেকে গ্রামের বাড়িতে পৌঁছে দিতে হবে। সঙ্গে থাকবে শুধু একজন ওয়ার্ড বয়, নাম জসিম। মৃতদেহটি ছিল সাদা কাপড়ে মোড়া, স্ট্রেচারে শক্ত করে বাঁধা। রাশেদ স্টার্ট দিল, সাইরেন বাজল না, কারণ রোগী মৃত। গাড়ি ধীরে ধীরে হাসপাতাল চত্বর ছেড়ে বেরিয়ে গেল। রাস্তা ফাঁকা, শুধু ইঞ্জিনের শব্দটা আর টায়ারের ঘর্ষণ। 10 মিনিটে যাওয়ার পর রাশেদ লক্ষ্য করেন রিয়ার ভিউ মিররে পিছনের কেবিনে জসিম মাথা নিচু করে বসে আছে। ঘুমিয়ে পড়েছ নাকি? রাশেদ জিজ্ঞাসা করলো। কোনো উত্তর নেই। সে ভাবলো ক্লান্ত হয়ে ঘুমিয়েছে। আরো কিছুক্ষণ পর ঠকঠক করলো পিছন থেকে শব্দ, যেন কেউ স্টিয়ারিং এ হাত মারছে। রাশেদ ব্রেক কষে গাড়ি থামালো। পিছনের দরজা খুলে দেখলো সব ঠিক আছে। জসিম বলল, ইঁদুর হবে হয়তো ভাই। রাশেদ বিশ্বাস করলো না, কিন্তু কিছু বলল না। রাত বাড়ছে, রাস্তা এখন পুরো ফাঁকা, মোবাইল নেটওয়ার্ক নেই। হঠাৎ কুয়াশার এত ঘন হয়ে গেল যে সামনে 5 ফুটও দেখা যায় না। ঠিক তখন অ্যাম্বুলেন্সের ভেতরে লাইট নিজে নিজে জ্বলে উঠলো। রাশেদ চমকে উঠলো, পিছনে তাকিয়ে দেখে জসিম এবার দাঁড়িয়ে আছে। কি হয়েছে? জসিম কোনো উত্তর দিল না, শুধু মৃতদেহটার দিকে তাকিয়ে আছে। কাপড় নড়ছে। রাশেদ আবার গাড়ি চালাতে শুরু করলো। মিররে তাকাতে বুক ধরপড় শুরু। মৃতদেহের ওপারে সাদা কাপড়টা ধীরে ধীরে উঠছে নামছে, যেন কেউ ভেতর থেকে শ্বাস নিচ্ছে। সে নিজের চোখ বিশ্বাস করতে পারছিল না। জসিম, দেখছো? জসিম এবার ধীরে মাথা ঘুরিয়ে বলল, ওটা মরেনি। তার গলা যেন স্বাভাবিক নয়, ভারী খসখসে। হঠাৎ স্ট্রেচার বেল্ট নিজে নিজে ছিঁড়ে গেল। মৃতদেহটা হঠাৎ বসে উঠল, মুখ ঢাকা কাপড়ে সরে গেল। রাশেদ শুধু চোখ দুটো দেখলো, পুরো সাদা, কোনো কালো অংশ নেই। তারপর একটা ভয়ানক চিৎকার অ্যাম্বুলেন্সের ভেতর কেঁপে উঠল। রাশেদ নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় রাস্তার বাইরে চলে যাচ্ছিল। সে মিররে তাকাতেই জমে গেছে। পিছনে এখন 2 জন দাঁড়িয়ে আছে, একজন জসিম আর একজন সেই মৃতদেহ। কিন্তু জসিমের মুখেও বদলে গেছে, তার চোখও সাদা, তার ঠোঁট ফেটে রক্ত বের হচ্ছে। রশিদ তড়িঘড়ি করে গাড়ি থামিয়ে নামতে গেল। দরজা খুলছে না, অটোমেটিক লক নিজে নিজে বন্ধ হয়ে গেছে। পিছন থেকে ধীরে ধীরে শব্দ, ঠক 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 শব্দ, যেন কেউ লোহার উপর নখ ঘষছে। হঠাৎ পুরো গাড়ির ভিতর বরফের মতো ঠান্ডা হয়ে গেল। রাশেদের নিঃশ্বাস থেকে ধোঁয়া বের হচ্ছে। তার কানে ফিসফিস শব্দ, আমাকে বাড়ি নিয়ে চলো না, আমি তো এখনো বেঁচে আছি। কোনোভাবে গাড়ি আবার চলতে শুরু করলো, কিন্তু রাশেদ স্টিয়ারিং ধরেনি। গাড়ি নিজে নিজেই চলছে।
মোবাইল বন্ধ, ইঞ্জিনের আওয়াজ অদ্ভুত। হঠাৎ সামনে দেখা গেল একটা পুরনো কবরস্থান। গাড়ি গিয়ে থামলো ঠিক তার সামনে। পিছনের দরজা নিজে নিজে খুলে গেল। মৃতদেহটা ধীরে ধীরে নেমে এলো। জসিমও নেমে এলো, কিন্তু জসিমের মাটিতে পা রাখলো না, সে ভাসছিল। মৃতদেহটা কবরগুলোর দিকে হাঁটতে লাগলো। তারপর হঠাৎ থেমে পিছনে তাকালো রাশেদের দিকে, ধীরে ধীরে হাত তুলো, ডাকলো, তুইও আয়। এই এক মুহূর্তে কবরগুলো মাটি নড়তে শুরু করলো। ভেতর থেকে হাত বের হতে লাগলো, ডর্জন ডর্জন হাত, সবগুলো রাশের দিকে বাড়ানো। পরদিন সকালে স্থানীয় লোকজন রাস্তার পাশে অ্যাম্বুলেন্সটা খুঁজে পেল। গাড়ি বন্ধ, চাবি ভেতরে, কিন্তু রাশেদ নেই। পিছনের কেবিনে শুধু স্ট্রেচার বেল্ট ছাড়া সাদা কাপড় মাটিতে পড়ে আছে, আর মেঝেতে নখের আসর, যেন কেউ শেষ মুহূর্তে বের হতে চেষ্টা করছিল। হাসপাতালের রেকর্ডে দেখা গেল সেদিন কোনো মৃতদেহ পাঠানোই হয়নি, আর জসিম নামের কোনো কর্মচারীও নেই। মাঝে মাঝে গভীর রাতে সেই রাস্তায় এখনো একটি অ্যাম্বুলেন্স দেখা যায়, সাইরেন ছাড়া ধীরে ধীরে চলে, আর তার ভিতর থেকে শোনা যায়, আমাকে বাড়ি নিয়ে চলো। রাসেল ভাই, এটাই ছিল আমার ঘটনা। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। এমনই ভয়ঙ্কর গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।